আমি এরপরে ডেকে নেব অসিত বিশ্বাস মহাশয়কে। আচ্ছা, অসিত বিশ্বাস সম্পর্কে আমি দু চার কথা আপনাদের সামনে একটু তুলে ধরি। তার জন্ম নদিয়া জেলার বাতকুল্লায়। হয়তো কর্মসূত্রে তিনি থাকেন এখানে। বাতকুল্লার সঙ্গে আমার একটু যোগ আছে, আমি দীর্ঘদিন ওখানে চাকরি করতাম আর কি, এখন এখানে আছি। অসিত বিশ্বাস PR ঠাকুর সরকারি কলেজের ইংরেজি সহযোগী অধ্যাপক। তার প্রকাশিত বই হচ্ছে 8টি বাংলা গল্প, 4টি নাটক তিনি লিখেছেন। মূলত তিনি অনুবাদক, প্রকাশ করেছেন একাধিক অনুবাদ গ্রন্থ। অনুবাদ করেছেন নকুল মল্লিকের উপন্যাস ক্ষমা নেই, অনুবাদ করেছেন কল্যাণী ঠাকুরের উপন্যাস আন্ধার বিল ও কিছু মানুষ, সম্পাদনা করেছেন মনোহর মৌলি বিশ্বাসের প্রবন্ধ গ্রন্থ দলিত সাহিত্যের দিগ্বিলয় ও রাজু দাসের 2 ডজন নাটকের ইংরেজি অনুবাদও করেছেন। তিনি এখন বর্তমানে মতুয়া ধর্মের মূল গ্রন্থ শ্রী শ্রী হরি লীলামৃত, এই মতুয়া ধর্মগ্রন্থ যেটা, তার ইংরেজি অনুবাদের কাজে লিপ্ত আছেন। আমি এরকম ব্যক্তিত্বকে ডেকে নিচ্ছি অসিত বিশ্বাস মহাশয়। সবাইকে ধন্যবাদ। আমাদের সময় কম, কোন রকম ভূমিকা না করে আমার কয়েকটা পয়েন্ট আমি বলি। প্রথম একটা প্রশ্ন উঠল, দলিত সাহিত্য নামে আলাদা সাহিত্য কেন? উল্টে প্রশ্ন করি, আমাকে আলাদা সাহিত্য করতে হলো কেন? তারপর যারা সাহিত্যের একটা স্বপ্নময় জগতের চক্রে বাস করেন, এই দলিত সাহিত্য একাডেমি হওয়াতে তাদের লেজে পাটা পড়ে গেছে। আমার ছোটবেলা থেকেই শুনে আসতে হলো, তোমার ভাষা বিকৃত, তোমার চেহারা বিকৃত, তোমার খাদ্যাভ্যাস বিকৃত, তুমি কান্না করো সেটাও বিকৃত। আরে তুমি কাঁদতে পারো নাকি? তোমার কান্নাটা আমি কেঁদে দেব। কেন কেন একজন নন দলিত তিনি কি দলিত সাহিত্যিক হতে পারেন না? কেন গফুরের মতন ক্যারেক্টার নন দলিতরা সৃষ্টি করেননি? অভাগীর স্বর্গের কাঙালি সৃষ্টি করেননি? দলিতদের দরকার আছে নাকি? হ্যাঁ, আপনারা করেছেন, বেশ করেছেন। এইবার ওই গফুরের কথাটা গফুর নিজে বলবে, কাঙালির কথাটা কাঙালি নিজে বলবে। আমার গায়ে যে সময় পিন ফোটানো হয় আপনার সিম্প্যাথি হয়, আর আমার সত্যিকারের অনুভূতি হয়। পার্থক্য এখানে। ক্যান দ্য সাবঅর্ডিনেট স্পিক? গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রশ্ন তুললেন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। দুর্গাপুরে দেখা হয়েছিল, সেই জায়গায় জিজ্ঞেস করার মতন পরিবেশ ছিল না বলে গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে জিজ্ঞেস করতে পারিনি। আমার উত্তর, ইয়েস, the subaltern can speak, but do you allow them to speak? Do you have any time to listen to them? তাদের কথা বলতে কি আপনারা দেন? একটা জিনিস আসছে, সরাসরি বলি, ISA, যারা সোশ্যাল সায়েন্স বা ইংলিশ লিটারেচার নিয়ে চর্চা করেন সবাই জানেন, আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস। অন্য আইডিওলজি আমার উপর চাপিয়ে দেওয়া হবে আমার অজান্তেই। আমি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগব। দলিতের নেতৃত্ব দলিত মেনে নেয় না। আর আমিও দলিত, তুমিও দলিত, তুমি নেতা হবে, তোমার কথা আমি শুনবো কেন? এই যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে এটা হয়। হিন্দু মুসলিম দাঙ্গা আমি কোনোদিন দেখিনি, শুনেছি অনেক, কিন্তু দেখা হয়নি। যাদেরকে জিজ্ঞেস করি তারাই বলে না দেখিনি, কিন্তু শুনেছি। এই যে একটা ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মের মানুষকে, মানুষের মনে একটা বিতৃষ্ণা জন্মানো। সাহিত্য সম্রাটের কথা উঠলো, তাকে প্রণাম জানিয়ে একটা কথা বলি, তার একটা উপন্যাসের কথা, সীতারাম, রাজা সীতারাম উপন্যাসের সেই তার ভিতর থেকে একটু বলি। দুজন ভৈরবী প্রথমে সীতারামের খুব প্রিয় পাত্রী,
পরবর্তীকালে সেই ভৈরবীদের সাথে সীতারামের একটা দ্বন্দ্ব হলো। ভৈরবী মানে হিন্দু সাধিকা, গেরুয়া টেরুয়া পরে বেড়ায়, হিন্দু রাজা তাকে কীভাবে সম্মান করে যায়, যে সময় তার দ্বন্দ্ব হলো, সেই ভৈরবীকে শাস্তি দেওয়া হবে কি, একজন মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়ার থেকেও বেশি শাস্তি যেটা দ্রৌপদীকে দেওয়া হচ্ছিল। সেই ভৈরবীকে খোলা মঞ্চে সবার সামনে তার বস্ত্রহরণ করা হবে, রাজার আদেশ। তার যত কর্মচারী সৈন্যবাহিনী তারা কেউ রাজি না, না এটা পাপ, কেউ রাজি হলো না। তারপরে একজনকে আনা হলো অনেক টাকা পয়সা দিয়ে, সে মুসলমান, সে রাজি হলো। এখানে সাহিত্য সম্রাট আমাদের কি শেখালেন, ওই রাজার সম্পর্কে আমাদের কি ধারণা হলো সেটা বলার ব্যাখ্যা রাখে না। পাঠককে ইনডিরেক্টলি শিখিয়ে দেওয়া হলো যে এই ধরনের কাজ করতে যেখানে কোনো তার বেতনভোগী কোনো কর্মচারী রাজি হয়নি, কোনো সেনাবাহিনী রাজি হয়, তখন একজন মুসলমান রাজি হয়েছে, তার মানে এই ধরনের কাজ মুসলমানরা করতে পারে। সাহিত্য সম্রাট এটা আমাদের শেখালেন। তাহলে এই যে আইএসএ কীভাবে কাজ করে, এর ভিতর রয়েছে একটা পাওয়ার রিলেশন, আইএসের সাথে পাওয়ার নলেজ। মিশেল ফুকো যেটা বলছেন আদারাইজেশন, এই আদারিং মানে সিম্পলি আমি বলে দেবো আমি বা অন্যরা না, অন্যরা সেই অন্যরা না, এখানে আমরা বসে আছি, বাইরে যারা রয়েছেন তারা অন্য, সেই অন্য না। অন্য তখনই বলবে যেখানে আন্ডারএস্টিমেট করব। এই আন্ডারএস্টিমেট করার ব্যাপার থেকে তুমি মেন স্ট্রিমের নও, তুমি আমাদের ঠিক এই লেভেলের না। আরে ওরা পারবে কি? কলেজে যে সময় আমি নতুন জয়েন করতে যাচ্ছি, একজন আমাকে বললেন, মানে শুনতে খারাপ লাগে কথাটা, এমনিতে খুব লিবারাল মানুষ, ও তুমি ওই কলেজে যাচ্ছ, একজন নাম করে বললেন, ওর সাথে যোগাযোগ করো, ঘরটার পাওয়ার ব্যাপার, ওই এলাকায় অনেক দূরে তো, ছেলেটা মুসলমান হলেও ভালো। সে যে ভালো মানুষ তাতে কোনো সন্দেহ নেই। পরবর্তীকালে তার বাড়িতে কত খাওয়া দাওয়া করেছি, চপ মুড়ি বিরিয়ানি কত খেয়েছি তার বাড়িতে, ভালো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হলেও ভালো, এইরকমভাবে একটু একটু করে সাহিত্য আমাদেরকে, আমি এখন যে মানুষটা সেই মানুষটা বানিয়েছে। ছোটবেলা থেকে আমার ইচ্ছে হোক অনিচ্ছে হোক, আমি বিভিন্ন ধরনের সাহিত্য পড়েছি বা শুনেছি, গান শুনেছি, সেগুলো কিন্তু আজকে আমাকে এই মানুষটা বানিয়েছে, ভালো হই মন্দ হই যাই হই না কেন। তাহলে এই যে রাজা সীতারাম যে কাজটি করলেন বা করালেন যাদেরকে দিয়ে, তাদের কাউন্টার কে করবেন? যাদের বিরুদ্ধে এইরকম ধারণা তৈরি করা হয়েছে তাদেরকেই কলমটা ধরতে হবে। অনেকে বলেন এস্থেটিক কোয়ালিটি, নান্দনিকতা নেই। প্রতিবাদী সাহিত্যে নান্দনিকতা, প্রোপাগান্ডা লিটারেচার, পপুলার লিটারেচার সবসময় হয় না। কিন্তু আমরা কি গো ধরে বসে থাকবো? কেউ যখন বলে নান্দনিকতা নেই, আমি নান্দনিকতা করবো না বলে গো ধরে বসে থাকবো? মানুষের কয়েকটা জিনিস, আমাকে যে সময় বলা হবে আমি অশিক্ষিত, আমি গো ধরে বলবো না, আমি অশিক্ষিতই থাকবো। আমাকে যদি বলা হয় ওর লোকটা গরিব, ও খেতে পায় না, ভিখারি, আমি টাকা ইনকামের চেষ্টা করব। কিন্তু আমাকে যদি বলা হয় ও অস্পৃশ্য বা ও মুসলমান, তখন আমার যে দলিত আইডেন্টিটি বা মুসলিম আইডেন্টিটি এটা আরও বেশি প্রকট হবে। কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে আমি বলবো না আমার কোয়ালিটি খারাপ, বেশ আমি আরও কোয়ালিটি আরও ভালো, আরও খারাপ করব, এটা জেদ হতে পারে না। প্রতিবাদ থাকবে, তার ভিতর নান্দনিকতা থাকবে। এই যে দলিত লিটারেচারের ভিতরে যেটা আমরা কখনো কখনো দিই নেগেশন, প্রোটেস্ট, এই নেগেশন বা প্রোটেস্ট কখনো কখনো নান্দনিকতাকে কিন্তু কম্প্রোমাইজ করে। আরেকটা জিনিস, কোয়ালিটি এবং কোয়ান্টিটি। একজন নাট্যকার আমার কাছে প্রণম্য ব্যক্তি, তার মতন এরকম পড়াশোনা করে নাটক লেখা এরকম মানুষ খুব কম আমি দেখেছি। তিনি বলেছিলেন আমার টার্গেট মারা যাওয়ার আগে আমি 100টা নাটক লিখব। আমি বললাম না, আপনি বছরে একটা নাটক লিখবেন। এই 100টা নাটক আপনি যদি লিখতে যান তাহলে 10 বছর পর একটা নাটকও বেঁচে থাকবে না।
আপনি বছরে একটা লিখুন। যাই হোক, এখানে বিভিন্ন রকম শাস্ত্র, রাম মন্দির টন্দির এইসব নিয়ে কথা উঠলো, এ সম্পর্কে আমি বলবো না। এ নিয়ে আমার একটাই উত্তর, আমার একটা নাটক, এক অন্য শূর্পণখা। এখানে যারা বসে আছেন নারীরা, তাদের কাউকে আমি যদি মজা করে শূর্পণখা বলে ডাকি তা রাগ হবে, কেউ কেউ হাসাহাসি করবে, কিন্তু আমি বলবো না, আমার শূর্পণখা সেই শূর্পণখা না যাদেরকে নিয়ে হাসাহাসি করা যায়। আমার শূর্পণখা আমার দিদি, যে নিজে কাউকে একটা বিয়ের প্রস্তাব দিয়েছিল। কেন? দুই রাজার ভিতরে, দুটো রাজপরিবারের ভিতরে যদি বৈবাহিক সম্পর্ক হয়, তাহলে আর্য অনার্যের এই রক্তক্ষয়ী লড়াইটা থামবে। শূর্পণখা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কোন সময়ে? দণ্ডকারণের রানী কিন্তু তখন শূর্পণখা, একটা ভিখারির মতন বা এই যে একটা ইমোরাল ক্যারেক্টারের কোনো মেয়ের মতন তিনি যাননি। যে রামলক্ষণ দণ্ডকারণে আশ্রিত, সেই রামলক্ষণকে মানে আশ্রয় দিয়েছেন শূর্পণখা। এইরকম ভাবে যে রিপ্রেজেন্টেশন, প্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যানশিয়েন্ট টেক্সট, এইগুলো নাট্যকার হর্ষবর্ধন চৌধুরী দেখিয়ে গেছেন। আর একটা কথা এখানে একবারে শেষ জাস্ট একটু শুনলাম, নাটক। সারাদিন কিন্তু নাটক নিয়ে কথা ওঠেনি। আপনার বই আপনি লিখবেন, কবিতার বই, 100টা বই বিক্রি হবে ধরে নিলাম। 100টা বই যারা কিনেছেন তাদের ভিতর ওই বইটা পুরোপুরি 30 জন পড়েছেন কিনা আপনার কি মনে হয়? আপনার নাটক একটা বিক্রি হোক, বিক্রি না, আপনি বিনা পয়সায় দিন একটা কোনো একটা দলকে। একটা হলের ভিতরে 2 ঘন্টার ভিতরে যদি 200 অডিয়েন্স বসে থাকে, 200 অডিয়েন্সের কিন্তু আপনার ওই নাটকের পড়া হয়ে গেল। আর তার যে একটা এফেক্ট, আলাদা এফেক্ট, নাটক করলে অডিও ভিজুয়াল বা তার মিউজিক, আলো, সেটা মানুষের মনে যেভাবে এফেক্ট ফেলে, নাটকটা পড়লে বা কবিতা পড়লে সেই এফেক্টটা আসে না। এই কারণে এই প্রান্তিক সাহিত্য বলুন, দলিত সাহিত্য বলুন, নামটা যাই হোক না কেন, প্লিজ নাটকের উপর জোর দিন। বিভিন্ন জায়গায় নাটক করান, 2-4 জন লোকের কাছ থেকে সেই নাটক করার জন্য কিছু স্পন্সরশিপ নিন, কিন্তু নাটকটা করান। কারবালার ঘটনা ছোটবেলায় আমি জানলাম কি করে? যাত্রাপালা দেখে। তারপরে এখানে মুসলিমদের সাহিত্য চর্চা বা শিক্ষা এই নিয়ে কথা উঠল। আরও এগোনো, পিছিয়ে আছে বলবো না, আরও এগোনো উচিত ছিল। বাংলাতে মুসলিম ধর্মের ইতিহাস নিয়ে কোনো মহাকাব্য আছে কি? রামায়ণ মহাভারতের ঘটনা আপনারা সবাই জানেন কি করে? রামায়ণ মহাভারত সবাই পড়েছেন, পড়ে শুনলেন নাকি টিভিতে সিরিয়াল দেখে বা রামযাত্রা পালা, এই যে কুরুক্ষেত্রে কৃষ্ণ, এইগুলো দেখে, এইগুলো শুনিয়ে? তাহলে এই যে মুসলিম ধর্মের এই ইতিহাসটা নিয়ে সেরকম তো কিছু হয়নি খুব একটা। তাহলে অডিয়েন্সের কাছে, মাস আম জনতার কাছে সেটা পৌঁছাবে কি করে? আপনি ওই একটা উপন্যাস গদ্য অনেক মানুষকে ডেকে সে গদ্য পাঠ করে শোনাতে পারবেন না। সেটা মহাকাব্যের মতন করে লিখে যখন সুর করে পাঠ করবেন, 100 অডিয়েন্স আপনার কথা শুনবে, তাহলে কি করে পাঠাবেন? আর একটা জিনিস বলি, এই আপনারা অনেক সময় কাউকে গিফট দিয়েছেন, শরৎ রচনা সমগ্র, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই, এই প্রান্তিক সাহিত্যের বই আপনারা কয়জন গিফট দিয়েছেন? আমরা গালাগালি দিতে পারি, কিন্তু আগে নিজেকে প্রশ্নটা করতে হবে। নাটকের দলিত নাটক, একটা দোকানে মাঝে মাঝে আমি বসি, রিসার্চ স্কলাররা আসে, তাদেরকে শুধু বিক্রি করা না, অ্যাডভাইস করা, কারোর সাথে যোগাযোগ করে দেওয়া, এর সাথে কথা বলো, এই ফোন নাম্বার। তাদেরকে যে সময় বলি এটা তো একটা মাস্টারডেন এরিয়া, তুমি এটা নিয়ে কেন কাজ করছো, তুমি নাটক নিয়ে করো, তখন সে আকাশ থেকে পড়ে, দলিত আবার নাটক হয় নাকি? আমার এই জায়গায় এই মুহূর্তে এই দলিত নাট্যকারের লিস্ট এর বাড়বে হয়তো,
74টা নাম আছে এখানে, দলিত নাট্যকার তারা বা ডিরেক্টর। এটা নিয়ে কাজ হয়নি। সেরকম প্রান্তিক সাহিত্য যদি লেখাপড়া না জানা মানুষের কাছেও পৌঁছাতে হয়, নাটক ছাড়া অন্য কি পথ আছে? আপনারা ভাবুন একটু। যাই হোক, আজকে সময় আমরা মনে হয় অনেকটাই পিছিয়ে আছি। যারা এসছেন এখানে সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এই বেস এর সাথে বিভিন্ন ধরনের যে দলিত পত্রিকাগুলো আছে তাদের একটা বন্ধুত্ব তৈরি হোক, একসাথে এক প্ল্যাটফর্মে কাজকর্ম শুরু হোক আশা করি। তাহলে আমাদের কথা এরপর যেরকম বিভিন্ন প্রবাদে আমরা দেখি বিভীষণ কথাটা এরকম আসে, প্রবাদ হয়ে গেছে, বিভীষণ মানে অন্য হয়ে গেছে। কিন্তু দলিতদের এই সাহিত্যের কথাগুলো প্রবাদ হতে পারেনি, কারণ আমরা এখনো মাছের কাছে পৌঁছতে পারিনি, যদিও উই বিলং টু দ্য মাছ। তাহলে আমরা আমাদের কাছে কিভাবে পৌঁছবো একটু ভাবুন। শুধুমাত্র লেখা না, সেই লেখাটা কিভাবে আমি তাদের কানে পৌঁছে দেবো, তার মনে গেঁথে দেব। আমার এটাই অনুরোধ, এবং এই অনুরোধ করেই শেষ করছি। ধন্যবাদ অসিত বাবুকে, তার সুন্দর বক্তব্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে অনেকটা সমৃদ্ধ করলেন। আমাদের দেশের এই সাহিত্য সভার ৪র্থ পর্বের সমাপ্তি আমি এখানে ঘোষণা করছি। পরবর্তী পর্বে সঞ্চালক হিসাবে শাহিদুল ইসলামকে আমি